হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা এনসিইআরটি এক্সাম্পলারের উপর ভিডিও। যেহেতু আমরা লাস্ট ভিডিওতে সেল চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম, সেই সেল চ্যাপ্টারের যেহেতু সেল চ্যাপ্টারে কমপ্লিট করেছিলাম, সেই সেল চ্যাপ্টারে যাবতীয় যা কোশ্চেন আমরা এনসিইআরটি এক্সাম্পলার থেকে কমপ্লিট করব। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য যে বিভিন্ন ডিফারেন্ট কোশ্চেন্সগুলো, মানে ভ্যারাইটি কোশ্চেন এখানে সলভ করা হবে। এবং এই এনসিইআরটির এক্সাম্পলারের মধ্যে যাবতীয় যে কোশ্চেন্সগুলো আছে, সেই কোশ্চেন্সগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, এখান থেকেই কোশ্চেন্স তোলা হয়। তো চলো আজকে সেই কোশ্চেন্সগুলোকে আমরা ফলো আপ করি এবং দেখি কী কোশ্চেন আসতে পারে এবং আপকামিং এক্সামিনেশনে কী কোশ্চেন আসতে পারে। এবং এর পরের ভিডিওটা হবে PYQs-এর উপরে, আপ টু 2018 বা 2000 তার আগে থেকে যাবতীয় যে রেলের কোশ্চেন এসেছিল সেলের উপর থেকে, সেই সেলের কোশ্চেনের উপর আমরা কমপ্লিট করবো। তারপরের চ্যাপ্টার আমরা শুরু করবো টিস্যুস, যাকে বলা হয় কলা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেড ইনটু ক্রিস্টাল। এর মধ্যে কোনটা ক্রিস্টাল তৈরি করে? অর্থাৎ ক্রিস্টাল বলতে কি, যে ক্রিস্টাল লাইক স্ট্রাকচার তৈরি করে। ব্যাকটেরিয়াম করে না, অ্যামিবা, ভাইরাস এবং স্পার্ম। তাহলে যদি বলো যে এর মধ্যে কোনটা করে আর কোনটা করে না, এর মধ্যে করে বলতে গেলে ব্যাকটেরিয়া করবে না, কারণ ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়, দণ্ডাকার, স্পাইরুলাম, বিভিন্ন। অ্যামিবার তো যেখানে রাখা হয় সেই স্ট্রাকচার নাই, সুতরাং এর মানে এর ক্রিস্টাল স্ট্রাকচার আসবার কোনো চান্স নেই। তাহলে ব্যাকটেরিয়া কেটে গেল, অ্যামিবা কেটে গেল, পড়ে রয়েছে ভাইরাস আর স্পার্ম। স্পার্ম তো তোমরা জানোই যে স্পার্মের কোনো ক্রিস্টাল লাইক স্ট্রাকচারের সম্ভাবনাই নেই। স্পার্ম ব্যাঙাচির মতো দেখতে হয় এবং শেষে একটা লেজ থাকে, টেল থাকে। তো স্পার্মেরও অপশান নেই, তাহলে অপশান হবে কোনটা? ভাইরাস। এবার এখন ব্যাখ্যা হলো যে কেন ভাইরাস রিজিড, মানে কেন এটা ক্রিস্টাল লাইক স্ট্রাকচার তৈরি করে। ভাইরাস কিন্তু অনেকটা স্ট্রাকচার সাধারণত ক্রিস্টাল তৈরি করে, কারণ এদের একটা রিজিড স্ট্রাকচার আছে, রিজিড স্ট্রাকচার আছে। কারণ আগের দিন আমরা যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম ভাইরাস কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো পোষক দেহে, মানে কোনো সেলে, মানে কোনো কোষের মধ্যে প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাক্টিভ হতে পারে না। এবং এদের এই রিজিড স্ট্রাকচারের জন্য এই ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে, যার জন্য এদের ম্যাটেরিয়ালসগুলো, মানে এদের নিউক্লিয় পদার্থ বা জেনেটিক ম্যাটেরিয়ালগুলোকে এরা সেভ রাখতে পারে। তাই যখন এরা অ্যাক্টিভ হবে, এরা কোষের মধ্যে ঢুকবে তখনই অ্যাক্টিভ হবে। এবং এদের এই রিজিড স্ট্রাকচারের জন্য এরা সাধারণত একটা নির্দিষ্ট শেপ থাকে, এবং এরা কিছু নন লিভিং ক্যারেক্টারিস্টিকগুলো ক্যারি করে। যেমন এদের একটা প্রথমত বলা যেতে পারে যে রিজিড স্ট্রাকচার। 2 নম্বর হচ্ছে কি, এদের একটা ইউনিফর্ম সাইজ এবং সেভ আছে, একটা ইউনিফর্ম সাইজ এবং সেভ আছে, সাইজ অ্যান্ড সেভ আছে। আর কি আছে? আর আছে এদের যতক্ষণ আছে, এরা সাধারণত নন লিভিং ক্যারেক্টারিস্টিকগুলোর মধ্যে এরা কী করে, এরা সাধারণত ওই যে রিপ্রোডাকশন করে, মানে এদের প্রজনন প্রক্রিয়াটা কোষের মধ্যেই সম্পন্ন হয়। মানে কোনো কোষের মধ্যে যখন প্রবেশ করে, সেই কোষের মধ্যে সম্পন্ন হবে, সেক্ষেত্রে এই ক্রিস্টাল স্ট্রাকচারটা এদের খুবই সাহায্য করে থাকে। আর অন্যান্য যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবিয়া এরা সাধারণত লিভিং এন্টাইটি। এরা যেহেতু কোনো ব্যাকটেরিয়া, অ্যামিবা, স্পার্ম, এরা যেহেতু লিভিং এন্টাইটি হয়, মানে এরা জীবন্ত পাওয়া যায় কোষের বাইরে এবং কোষের ভিতর এবং বাইরেও, তো এরা সাধারণত ক্রিস্টাল লাইক স্ট্রাকচার তৈরি করবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো? ভাইরাস কিন্তু ক্রিস্টাল লাইক স্ট্রাকচার তৈরি করে। তারপরে কোশ্চেন চলে আসছে কি, তারপরে কোশ্চেন যেটা চলে আসছে সেটা হলো যে আমাদের সেল ওয়াল সোয়েল আপ মানে কি? রসস্ফীত হওয়া। মানে সেলটা কখন রসস্ফীত হবে বলা হয় সোয়েল আপ হবে, রসস্ফীত হওয়া বাংলাতে বলা হয় রসস্ফীত হওয়া। কখন হবে? আমরা কালকে যখন পড়াচ্ছিলাম তখন আমরা বলেছিলাম যে যখন কোষের, এটা একটা যদি কোষ হয়, কোষের বাইরে যদি কোনো দ্রবণ বা জল বা যে কোনো কনসেন্ট্রেশন থাকে, তার ঘনত্ব যদি বেশি হয়, তবে সেটা কোষের মধ্যে ঢুকবে বাইরে থেকে ভিতরে। আর যদি কোষের মধ্যে কোনো কিছু জলের ঘনত্ব বেশি হয়, সেটা কোষের বাইরে যাবে, তখন কোষটা সংকুচিত হবে। যখনই বাইরে থেকে কোষের মধ্যে ভিতরে ঢুকবে, তখন কোষটা ঠিক রসস্ফীত হবে। আর যখন কোষের ভিতরে থেকে জল বাইরে বেরোবে, তখন কোষটা শুকিয়ে যাবে, যাকে টার্গেট, মানে শুকিয়ে যাবে। তো এখানে সোয়েল আপ বলেছে, সোয়েল আপ মানে তো স্বাভাবিক। তো বলা হচ্ছে তাহলে অপশানসগুলো কি, যে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার মলিকিউল ইন দ্য সেল ইজ হায়ার দ্যান ইন দ্য সেল। এখানে বলা হচ্ছে কিন্তু ইন দ্য সেল, মানে কোষের মধ্যে যদি কনসেন্ট্রেশন, জলের ঘনত্ব যদি বেশি হয়, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার মলিকিউল ইন দ্য সারাউন্ডিং দ্য মিডিয়াম। তার মানে এটা কি হবে? না, এটা হবে না, কারণ এটা অতিসারক মাধ্যম। ঠিক আছে, এটা লঘুসারক মাধ্যম নয়।
তাহলে এটা হবে না, ফার্স্ট অপশন গেল। সেকেন্ড অপশন বলছে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার মলিকুল ইন সারাউন্ডিং মিডিয়াম, ইন সারাউন্ডিং মিডিয়াম, কোষের বাইরে যদি সারাউন্ডিং মিডিয়ামে যদি জলের ঘনত্ব বেশি হয় তাহলে কোষের মধ্যে যে জলটা এবং কোষের মধ্যে জল ঘনত্ব যদি কম হয় তবে কি হবে? হ্যাঁ, কারণ আমরা তো ঠিক লজিক কালকে তাই পড়েছিলাম। এর এর পরের কোশ্চেন চলে আসছে, দেখ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার মলিকুল ইজ সেম ইন দ্য সেল অ্যান্ড ইন দ্য সারাউন্ডিং মিডিয়াম। যদি কোষের বাইরে এবং কোষের ভিতরে জলের ঘনত্ব সমান হয় তখন কি হবে? না, এটা তো হবেই না। আর বলছে কি কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার মলিকুল ডাজ নট ম্যাটার, যে জলের ঘনত্ব এখানে কি ম্যাটার করে না, না এটা তো হবে না। তা আমরা অ্যান্সার পেলাম কি? অ্যান্সার পেলাম আমাদের বি। তাহলে একদম পুরো টপিক মানে কনসেপ্টের উপরে, আমরা কালকে যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করেছিলাম সেই কনসেপ্টের উপরেই কোশ্চেন আসছে, মানে একদম কোশ্চেন আছে। এরপরে দেখবো আমরা কি ক্রোমোজোমস, বলা হয় যে পরের কোশ্চেন কি ক্রোমোজোমস। ক্রোমোজোমস আর মেড আপ অফ, ক্রোমোজোম কী দিয়ে তৈরি হয়? বলা হয় ডিএনএ প্রোটিন অ্যান্ড আরএনএ। তাহলে ক্রোমোজোম আমরা কালকে যখন পড়ি তখন বলেছিলাম ডিএনএ এবং প্রোটিন নিয়ে তৈরি। তাহলে এখানে শুধুমাত্র ডিএনএ অপশন আছে, হবে না। প্রোটিন অপশন হবে না, ডিএনএ প্রোটিন অপশন এইটা হবে, বাট আরএনএ নিয়ে নয়, এটা তো হবেই না। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হলো? এইটা অ্যান্সার হচ্ছে এইটা, বলা হয় ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তারপরের কোশ্চেন্স কী হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস আর নট ফাংশন অফ রাইবোজোম। রাইবোজোমের ক্ষেত্রে কোন অপশনটা কাজ করে না? কারণ কালকে আমরা কি বলেছিলাম, রাইবোজোম কি করে? রাইবোজোম করে থাকে প্রোটিন মলিকিউল সিনথেসাইজ করে বা ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে প্রোটিন সিনথেসাইজ করে, তো এখানে বলছে যে নট অপশন, তাহলে প্রোটিন মলিকিউল সিনথেসাইজ করে মানে এই অপশনটা হবে। তাহলে এখন যদি তোমরা অপশানস দেখে এলিমিনেট করতে চাও তাহলে মানে কোনটা কোথায় কোথায় এক নম্বর আছে সেই দুটো হবে না। এখানে বলেছে যদি হবে না তাহলে এক নম্বর কোথায় আছে? একেরটা হবে না, কারণ এখানে এক নম্বর আছে। দুইয়েরটা হবে না, এখানে এক নম্বর আছে। পরে হচ্ছে কোনটা? 3 আর 4 আর 2 3। তাহলে আমরা দেখি পরের অপশানসগুলো কী আছে। ইট হেল্পস ইন ম্যানুফ্যাকচার এনজাইমস, তাহলে ইট হেল্পস ইন ম্যানুফ্যাকচার এনজাইম। আর কি বলছে, এটা কি ম্যানুফ্যাকচার এনজাইমে সাহায্য করে? ইয়েস। তার মানে 2 নম্বর যেটা আছে সেটাও হবে না। তাহলে পড়ে রয়েছে কোনটা? পড়ে রয়েছে আমাদের 3 নম্বরটা। পড়ে অ্যান্সার হবে কোনটা? 3 আর 4। তাহলে এখন দেখি আমরা 3 আর 4-এ কী আছে। ইট হেল্পস ইন ম্যানুফ্যাকচার হরমোনস, না এটা হরমোন তৈরিতে সাহায্য করে না, এনজাইম তৈরিতে সাহায্য করে, হরমোনে না। ইট ম্যানুফ্যাকচার স্টার্চ মলিকুলস, একদমই না। তাহলে আমাদের অ্যান্সার কী কী হলো? অ্যান্সার হলো 3 আর 4। যেহেতু বলেছে কোনটা নয় তাহলে হবে আমাদের অ্যান্সার 3 আর 4, যেখানে 3 আর 4-এ এই দুটো অপশান নয় আর এই দুটো অপশান আছে। যেহেতু প্রোটিন তৈরি করছে মানে এনজাইম তৈরি হবে, মানে প্রোটিন সিনথেসাইজ করছে বা ম্যানুফ্যাকচার করছে মানে এটা কিন্তু এনজাইম তৈরিতে সাহায্য করবে। এগুলো কিন্তু একদম ডিপ লেভেলের কোশ্চেন, কারণ এই কালকে যখন পড়ানো হচ্ছিল তখন কিন্তু এই ডিপ লেভেলের কোশ্চেনগুলোর কথাই মাথায় রেখে ডিটেলসে গিয়ে আমরা ইন ডেপথে গিয়ে পড়াচ্ছিলাম। তো যাই হোক, যদি তোমরা ক্লাসটা ফলো করে থাকো ঠিকঠাক আগের ক্লাসটাকে, তাহলে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে না। ঠিক না হলে কিন্তু সব কিছু অপশন এক মনে হবে। পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন 4 নম্বর করলাম কি? 4 নম্বর করলাম। বলে পরের কোশ্চেন যেটা 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে যে হোয়ার ইজ নট রিলেটেড টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হুইচ অফ দিস ইজ নট রিলেটেড টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মধ্যে কোনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্যর মধ্যে পড়ে না বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নয়? তাহলে অপশানস কী হচ্ছে, ইট বিহেভ অ্যাজ এ ট্রান্সপোর্ট চ্যানেল ফর প্রোটিন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম, তাই কি? না, কারণ আমরা কালকে কিন্তু পড়েছিলাম তাই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঠিক 2 ধরনের হয়, একটা স্মুথ আর একটা রাফ। যেটা রাফ হয় সেখানে রাইবোজোম থেকে প্রোটিন সিনথেসিস করে, আর যেটা স্মুথ হয় সেটা কী করে? সেটা ফ্যাট সিনথেসিস করে। তার মানে এটা ট্রান্সপোর্ট প্রোটিন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম, একদমই না। নট রিলেটেড বলছে কোনটা হবে না, তাহলে এটা অ্যাকচুয়ালি করে, এটা তাহলে হবে ট্রান্সপোর্ট চ্যানেল বিটুইন দ্য নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, একদম। কারণ যেহেতু ওখানে ওই রাফ রাফ এতে এন্ডোপ্লাজমিক এতে রাইবোজোম থাকে বলে সেই জন্য এখানে অ্যান্সারটা সেই জন্য এই রাইবোজোম আছে মানে প্রোটিন সিনথেস করবে, তাহলে মানে প্রোটিন ট্রান্সফার করবে অবভিয়াসলি। তারপরে অপশন, তাহলে মানে এটা ঠিক আছে অপশন, এটা কিন্তু হবে না, এটা এক্ষেত্রে হবে না, কারণ এখানে বলেছে কোনটা নয়, এটা কিন্তু করে। আর সেকেন্ড অপশন কি, ইট ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল বিটুইন ভেরিয়াস রিজন ইন সাইটোপ্লাজম। হ্যাঁ, কারণ এই বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো সাইটোপ্লাজম বিভিন্ন ক্ষেত্রে স্থানান্তর করতে সাহায্য করে, একদম। ইট ক্যান বি দ্য সাইট অফ এনার্জি জেনারেশন, এটা কি এনার্জি জেনারেশনের সাইট? এইটা তো একদম না, কারণ এনার্জি জেনারেশন করে থাকে কি? মাইটোকন্ড্রিয়া, অনলি মাইটোকন্ড্রিয়া, তার মানে এটা হচ্ছে না। আর দেখি যদি কিছু থাকে, ইট ক্যান বি সাইট অফ ফ্রম দ্য বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি, একদম, এটা তো বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি করে থাকে। তাহলে আমরা অপশন অ্যান্সার পেয়ে গেলাম যে আমাদের কোনটা হবে, বলবে যে 3 নম্বরটা, এটা কিন্তু অপশানটা নয়। এখানে বলেছে নট রিলেটেড। তারপরে কোশ্চেন চলে যাচ্ছে, ফলোয়িং আর ফিউ এ ডেফিনিশন অফ অসমোসিস। অসমোসিস মানে কালকে আমরা পড়েছিলাম
ওটা ছিল ডিফিউশন ব্যাপন, আর অসমোসিস মানে অবিশ্রবণ। অবিশ্রবণের ক্ষেত্রে কী হয়, উচ্চ ঘনত্ব থেকে হায়ার টু লোয়ার যায়, বাট ওখানে একটা মাঝখানে মিডিয়াম থাকে। মিডিয়ামটা হিসেবে কী হয়, একটা পর্দা থাকে, বলা হয় প্রদাগবেদ্য পর্দা। সবসময় হায়ার টু লোয়ার, সবসময় হায়ার টু লোয়ার, বাট মাঝখানে একটা মিডিয়াম থাকবে, এখন রিড কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট ডেফিনিশন। বলা হচ্ছে কি যে মুভমেন্ট অফ দ্য ওয়াটার মলিকুল ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ দ্য লোয়ার কনসেন্ট্রেশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন। বলা 6 প্যাকেটটা বলা হচ্ছে, যদি বলে যে মুভমেন্ট অফ দ্য ওয়াটার ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন সেমি পারমিয়েবল মেমব্রেন, যদি অন্য অপশানগুলো দেখতে চাও, আগে অন্য অপশানগুলো দেখে নিই, তারপরে এটা নিয়ে ব্যাখ্যা করছি। বলা হচ্ছে অপশন বি, মুভমেন্ট অফ দ্য সলভেন্ট মলিকুল ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। এটা কিন্তু ব্যাপনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু ডিফিউশনে অভিশ্রবণের ক্ষেত্রে না। মুভমেন্ট অফ সলভেন্ট অফ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন থ্রু পারমিয়েবল মেমব্রেন। আর তারপরটা বলছে যে মুভমেন্ট অফ দ্য সলিউট ফ্রম দ্য লোয়ার কনসেন্ট্রেশন টু দ্য হায়ার কনসেন্ট্রেশন থ্রু সেমি পারমিয়েবল। অ্যাকচুয়ালি কিন্তু প্রদাগভেদ্য পর্দা মানে সেমি পারমিয়েবল, যে সব কিছু পারমিয়েবল মানে সব কিছু ভেদ্য, মানে একদম সব কিছু ভেদ্য হবে, আর সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য পর্দা, তাহলে এখানে সেমি পারমিয়েবল। এবারে যদি বলো এই দুটো অপশনের মধ্যে যদি আমরা করি, কম্পেয়ার করি, তাহলে দেখবো কি এখানে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, এখানেও হায়ার কনসেন্ট্রেশন টু, অপশন এতে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার যাচ্ছে, এখানেও হায়ার টু লোয়ার, বাট এখানে আছে সেমি পারমিয়েবল। কিন্তু আমাদের অসমোসিসের যখন আমরা সংজ্ঞা পড়েছিলাম তখন বলেছিলাম মাঝখানে অর্ধভেদ্য পর্দা থাকে, তাহলে সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এইটা, একদম ক্লোজ কিন্তু অপশান। সুতরাং এগুলো যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, বায়োলজির এই সহজ কোশ্চেনগুলোও কিন্তু অ্যান্সার রং করে আসতে পারো পরীক্ষায়। সুতরাং প্রত্যেকটা জিনিসের এই সায়েন্স মানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার, এখানে কনসেপ্ট ক্লিয়ার না হলে ওই জানা জিনিস যখন ভুল হবে তখন সহজ পরীক্ষাগুলো তখন ওই পরে আফসোস করতে হবে। যাই হোক, পরের কোশ্চেন চলে আসছে কি, পরের কোশ্চেনে বলা হচ্ছে প্লাজমোলাইসিস ইন এ প্ল্যান্ট সেল ইজ ডিফাইন্ড অ্যাজ। তার কোষের মধ্যে প্লাজমোলাইসিস যখন ঘটে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তখন কী হয়, অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেলে যখন প্লাজমোলাইসিস ঘটে তখন কী হয়, প্লাজমোলাইসিস মানে কুঞ্চিত হয়ে যাওয়া। তাহলে বলা হচ্ছে কি ব্রেকডাউন বা লাইসিস অফ প্লাজমা মেমব্রেন ইন হাইপোটোনিক মিডিয়াম। এটা কি মানে হাইপোটোনিক মানে কি অতিসারক দ্রবণের ক্ষেত্রে ব্রেকডাউন হয়, অতিসারক দ্রবণে ব্রেকডাউন হয় না। বলা হচ্ছে যে তারপর একটা শ্রিঙ্কেজ অফ দ্য সাইটোপ্লাজম ইন দ্য হাইপারটোনিক মিডিয়াম, শ্রিঙ্কেজ অফ দ্য নিউক্লিওপ্লাজম ও নান অফ দেম। তাহলে শ্রিঙ্কেজ আমরা জানি, এখন ওটা হাইপোটোনিক হবে না হাইপারটোনিক হবে, কখন কোষ থেকে জল বেরিয়ে আসবে, যখন কোষের মধ্যে ঘনত্ব বেশি হবে, তার মানে কোষের মধ্যে হাইপারটোনিক হবে। কোষের বাইরের সাপেক্ষে কোষের মধ্যে এটা তো হাইপারটোনিক, সেই জন্য এর ঘনত্ব বেশি বলেই তো জল বেরিয়ে যাবে, সেই জন্য তো কুঞ্চিত হবে, সেই জন্য প্লাজমোলাইসিস হবে। তার মানে অ্যান্সার কোনটা হবে, বলা হচ্ছে যে হাইপারটনিক যেটা হবে সেইটা, তার হাইপারটনিক হলে তখনই কিন্তু জল বেরোবে। সবসময় জানবে হাইপার মানে হাইপার হয়ে যাওয়া, বলে না যে হাইপার হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বেশি, তার মানে কোষের ভিতরে অ্যাক্টিভ বেশি, সেই জন্য জল বাইরে বেরিয়ে যাচ্ছে। আর হাইপো হলে তখন জল ভিতরে ঢুকবে। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন এবং ভালো টার্ম। তো তারপরে কোশ্চেন চলে আসছে কি হুইচ অফ দ্য ফলোইং আর কভার্ড বাই সিঙ্গেল মেমব্রেন। একটা সিঙ্গেল মেমব্রেন কভার্ড করছে কে, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুওল, লাইসোজোম এবং প্লাস্টিড। তাহলে আমরা জানি মাইটোকন্ড্রিয়া কালকেরই পড়েছি, মাইটোকন্ড্রিয়া কিন্তু ডাবল লেয়ার থাকে। ওকে, ভ্যাকুওলস আমরা পড়েছিলাম, লাইসোজোম তার আগে বলছি, লাইসোজোম কিন্তু ডাবল লেয়ার থাকে, আর প্লাস্টিডেও কিন্তু ডাবল লেয়ার থাকে। তাহলে কোনটা চলে আসছে, অপশন হচ্ছে ভ্যাকুওল। সেই ভ্যাকুওল সাধারণত বলেছিলাম যে অ্যানিম্যালের তুলনায় প্ল্যান্টের ভ্যাকুওলের সংখ্যা বেশি থাকে, প্ল্যান্টে ভ্যাকুওলের সংখ্যা বেশি থাকে। একদম ডাইরেক্ট কোশ্চেন আসে এখান থেকে, এবার শুধু জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং রিভিশনটা যেন ঠিকঠাক হয়, মানে পড়ানোর সময় যে টোটালি ডেপথে গিয়ে পড়লে তবেই কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারবে, নাহলে হবে না। এর অপশন 9টা বলা হচ্ছে কি ফাইন্ড আউট দ্য ফলস সেন্টেন্স। কোনটা এখানে ফলস সেন্টেন্সের মধ্যে পড়ছে, গোলগি অ্যাপারাটাস ইজ ইনভলভড ইন দ্য ফর্মেশন অফ দ্য লাইসোজোম। গোলগি অ্যাপারাটাস কি এখানে বলছে কোনটা ভুল, বলছে গোলগি অ্যাপারাটাস কি লাইসোজোম তৈরিতে সাহায্য করে থাকে, একদমই না। গোলগি অ্যাপারাটাস কখনই লাইসোজোম তৈরিতে সাহায্য করে না। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড হ্যাভ ডিএনএ, হ্যাঁ এদের প্রত্যেকের ডিএনএ আছে, হেন্স দে আর অ্যাবেল টু মেক দেয়ার অন স্ট্রাকচার প্রোটিন, একদম। মাইটোকন্ড্রিয়া সেড টু বি দ্য পাওয়ার হাউস অফ দ্য এটিপি, একদম। সাইটোপ্লাজম কল্ড বলা হয় প্রোটোপ্লাজম, একদম ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে একটা বলছে ফলস স্টেটমেন্টের মধ্যে পড়ছে এইটা, যে গোলগি অ্যাপারাটাস ফর্মেশন অফ দ্য লাইসোজোম ইনভলভড ইন দ্য, না, গোলগি অ্যাপারাটাস সাহায্য করে না। তারপরে চলে আসছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্টের মধ্যে কি এনজাইম প্যাকড ইন লাইসোজোম আর মেড থ্রু RER মানে কি
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বলা এনজাইম প্যাকড ইন লাইসোজোম আর মেড অফ দ্য আরইআর। ঠিক আছে, লাইসোজোমের মধ্যে এনজাইম থাকে, সেটা মেড অফ দ্য থ্রু দ্য আরইআর। হ্যাঁ, এটা তো ঠিকই আছে। দেখি আমরা পরের অপশনসগুলো। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রডিউস লিপিড অ্যান্ড প্রোটিন। জাস্ট উল্টে দিয়েছে, দেখো ভালো করে। রাফের ক্ষেত্রে প্রোটিন হবে, এই রাফের ক্ষেত্রে প্রোটিন হবে, আর স্মুথের ক্ষেত্রে হবে কোনটা, স্মুথের ক্ষেত্রে হবে লিপিড। জাস্ট উল্টে দিয়েছে, সুতরাং এটা কাটা। তারপরে চলে আসছে কোনটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ রিলেটেড উইথ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য প্লাজমা মেমব্রেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি প্লাজমা মেমব্রেন ডিস্ট্রাকশনের সাথে কানেক্টেড? না, একদমই না। তারপরে চলে আসছে কি, নিউক্লিয়ার ইজ প্রেজেন্ট ইন দ্য ইনসাইড অফ দ্য নিউক্লিওপ্লাজম অফ দ্য ইউক্যারিওটিক সেল। এটা তো একদম ভুল, কারণ এই যে নিউক্লিয়ারটা কালকে আমরা যখন পড়াচ্ছিলাম বলেছিলাম এটা দেখতে পাওয়া যায় কোথায়, প্রোক্যারিওটিক, বিশেষ করে ব্যাকটেরিয়া কোষে দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিকে দেখতে পাওয়া যায়, কারণ এদের নিউক্লিয় পর্দা থাকে না। এই নিউক্লিয় পর্দা না থাকার জন্য এদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা এনভেলপ থাকে না, এনভেলপ না থাকা এদেরকে বলা হয় নিউক্লিওয়েড। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি অ্যান্সার পেলাম, সেটা আমাদের এনজাইম। একের নম্বরে যে এনজাইম প্যাকড ইন লাইসোজোম আর মেড থ্রু দ্য আরইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু ইআর আর আরইআর খুবই ইম্পর্টেন্ট, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুবই ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য সেল অর্গানাল, পরে কোশ্চেন আসছে কি, হুইচ অফ দ্য সেল অর্গানাল প্লে ক্রুশিয়াল রোল ইন ডিটক্সিফিকেশন অফ দ্য মেনি পয়জন অ্যান্ড ড্রাগস ইন দ্য সেল। কোষের বিভিন্ন ড্রাগস মানে কোষের মধ্যে বিভিন্ন ড্রাগস এবং একে পয়জনকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে কোনটা? গোলগি অ্যাপারেটাস করে কি? না, কালকে আমরা এটা পড়েছিলাম। এটা একমাত্র করে থাকে কে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এটা এই কাজটা একমাত্র করে থাকে। কালকে যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু ওই ডিটক্সিফিকেশনে সাহায্য করে থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাদ বাকিগুলো ভুল। লাইসোজোম হবে না, ভ্যাকুয়ালস হবে না। দ্য প্রোটিন অ্যান্ড দ্য লিপিড এসেনশিয়াল ফর দ্য বিল্ডিং দ্য সেল মেমব্রেন আর ম্যানুফ্যাকচার বাই। প্রোটিন এবং লিপিড কোথায় তৈরি হয় যদি বলা হয়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি অ্যাপারেটাস, প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া। তো কালকে আমরা পড়িয়েছিলাম যে কি অ্যান্সার হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটিন অ্যান্ড লিপিড যদি বলে। এখানে আরেকটা অপশন দেওয়া উচিত ছিল, যাই হোক। 13 দাগেরটা বলা হচ্ছে কি, আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন অফ প্রোক্যারিওটিক আর অলসো নোন অ্যাজ দ্য। প্রোক্যারিওটিকের আনডিফাইন্ড নিউক্লিয় রিজিয়নকে বলা হয় কি? নিউক্লিয়াস না, নিউক্লিওলাস না, নিউক্লিক অ্যাসিড না, বলা হয় নিউক্লিয়েড, যেটা আমরা একটু আগেই বললাম। 14 দাগেরটা, দ্য সেল অর্গানিলি ইনভলভড ইন ফর্মিং কমপ্লেক্স সুগারস ফ্রম সিম্পল সুগার আর। কোন সেল অর্গানে মানে কোন কোষাঙ্গাণুটা কমপ্লেক্স মানে সিম্পল সুগার থেকে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরিতে সাহায্য করে থাকে? কে সাহায্য করে থাকে? কালকে আমরা পড়েছিলাম, সেটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? না, কারণ একমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট আর প্রোটিনের সাথে কানেক্টেড, সুতরাং এটা অপশান হচ্ছে না। রাইবোজোম তো প্রোটিন সিনথেসিস করে, হবে না। প্লাস্টিড কি করে? প্লাস্টিড কি করে থাকে? প্লাস্টিডের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রঞ্জক ক্যারি করে থাকে। আর হবে অ্যান্সার গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাসের কাজ হলো কমপ্লেক্স সুগার ফ্রম সিম্পল সুগার। ঠিক আছে, 14 থেকে। তারপরে চলে আসছে, হুইচ আউট অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালের কাজের মধ্যে পড়ে না কোনটা? হ্যাঁ, ভ্যাকুয়ালের কাজের মধ্যে পড়ে না কোনটা? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে স্টোরেজ কি করে ভ্যাকুয়াল কিন্তু স্টোরেজ করে। প্রোভাইডিং টার্জিডিটি অ্যান্ড দ্য রিজিডিটি অফ দ্য সেল, একদম এটা করে থাকে, কারণ কালকেরই ব্যাখ্যা করেছিলাম। ওয়েস্ট এক্সক্রিশন, বর্জ্যপদার্থ অপসারণে সাহায্য করে, একদম। লোকোমোশনে করে না, কী করে লোকোমোশন করবে? কাজ তো কোনো ভ্যাকুয়ালস তো লোকোমোশনে সাহায্য করে না, সাধারণত ভ্যাকুয়ালস প্ল্যান্টে বেশি দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 16, বলা হচ্ছে কি, অ্যামিবা রিকোয়ার্স ইজ ফুড থ্রু এ প্রসেস। অ্যামিবা তার যে খাবার প্রয়োজন করে মানে গ্রহণ করে একটা প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটার নাম কি? এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, প্লাজমোলাইসিস, এক্সোসাইটোসিস অ্যান্ড এন্ডোসাইটোসিস। এক্সো মানে কি? এক্সো মানে বার করে দেওয়া। এন্ডো মানে কি? এন্ডো মানে ভিতরে ঠিক গ্রহণ করা। প্লাজমোলাইসিস মানে সংকুচিত হওয়া, নিশ্চয়ই প্লাজমোলাইসিস হবে না। আর এক্সো অ্যান্ডো দুটো একসাথে হবে না, তার মানে এটাও গেল আর এক্সো তো হবে না। তাহলে পরে রয়েছে কোনটা? এন্ডোসাইটোসিস মানে কি? অন্ত অভিসরণ প্রক্রিয়ার মাধ্যমে এরা মানে গিলে খায়, এরা বা যাকে বলে কোনো কোষকে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে এরা খেয়ে থাকে। সেল ওয়াল, হুইচ অফ দ্য ফলোইং দেয়ার ইজ নট এ মেড অফ দ্য সেলুলোজ তৈরি হয় না কোনটা দিয়ে? অপশানস হচ্ছে ব্যাকটেরিয়া মানে সেল ওয়াল অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং নট মেড অফ দ্য সেলুলোজ। কোনটার ক্ষেত্রে সেল ওয়ালটা সেলুলোজ দিয়ে, এই কোষ পর্দাটা সেলুলোজ দিয়ে তৈরি হয় না? অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হাইড্রিলা, ম্যাঙ্গো ট্রি, ক্যাকটাস।
কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেলুলোজ দিয়ে তৈরি হয় না, এখানে অনেক এখানে পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি হয়। এর যে স্ট্রাকচারটা হয় পেপটাইড ও গ্লাইকান, ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচারটা হয় বলা হয় পেপটাইড ও গ্লাইকান, বলা হয় পেপটাইড ও গ্লাইকান। পেপটাইড ও গ্লাইকানের স্পেলিং পেপটাইড ও পেপটাইডো গ্লাইকান। পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি হয়ে থাকে ব্যাকটেরিয়া কোষটা। তারপরে চলে আসছে কি সিলভার নাইট্রেট সলিউশন ইজ ইউজ টু স্টাডি। সিলভার নাইট্রেট সলিউশন কী ক্ষেত্রে কাজে লাগে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি অ্যাপারেটাস, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। তাহলে সিলভার নাইট্রেটের সলিউশন কাজে লেগে থাকে কিসে? সিলভার নাইট্রেট সলিউশন কাজে লেগে থাকে সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না এটা তো লাগবেই না। নিউক্লিয়াস, না নিউক্লিয়াসে নয়। মাইটোকন্ড্রিয়া তো লাগে না, লাগে কোথায়? গোলগি অ্যাপারেটাসের স্টাডি করতে কাজে লেগে থাকে সিলভার নাইট্রেট। কিন্তু দারুণ একটা কোশ্চেন্স। তারপরে চলে আসছে 19-এর দাগ। 19-এর দাগে বলা হচ্ছে অর্গানেলি আদার দ্যান নিউক্লিয়াস কন্টেনিং ডিএনএ। অর্গানেলি আদার দ্যান নিউক্লিয়াস কন্টেনিং ডিএনএ বলতে হচ্ছে যে অঙ্গাণুতে মানে নিউক্লিয়াস ছাড়া যে অঙ্গাণুতে ডিএনএ থাকে তার মধ্যে কোনটা কোনটা পড়ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না এর মধ্যে তো নেই। গোলগি অ্যাপারেটাস, না এর মধ্যে থাকে না। লাইসোজোম, না এর মধ্যে থাকে না। থাকে কার মধ্যে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঠিক নিজস্ব ডিএনএ থাকে। পরে কোশ্চেন বলা হয় কিচেন অফ দ্য সেল। কোষের বলা হয় যে কোষের রান্নাঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট এবং গোলগি অ্যাপারেটাস। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। যেহেতু ক্লোরোপ্লাস্টের মধ্যে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তার মধ্যে কী হয়? খাবার তৈরি হয়ে গেছে, সেই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় কিচেন অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। গোলগি অ্যাপারেটাস কী করে থাকে? প্যাকেজিংয়ে কাজ করে থাকে। প্যাকেজিং, একে বলা হয় প্যাকার। প্রোটিনগুলো প্যাকেজিং করে। এ ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, প্যাকেজিং করে থাকে। এটা তো পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ তো প্রোটিন সিনথেসিস করে, মানে ওই রাইবোজোমের প্রোটিন ফ্যাট সিনথেসিসে সাহায্য করে থাকে। তারপরে চলে আসছে 21-এর দাগের কোশ্চেন। 21-এর দাগের কোশ্চেনে বলা হচ্ছে কি যে লিপিড মলিকুল ইন দ্য সেল আর সিনথেসাইজড বাই। কোষের মধ্যে লিপিড মলিকুল যেটা থাকে সেটা সিনথেসাইজ হয়ে থাকে কার দ্বারা? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি অ্যাপারেটাস, প্লাস্টিড। আমরা এখানে পড়েছিলাম রাফের ক্ষেত্রে কী হয়? প্রোটিন সিনথেসিস করে। রাফ কী করে? প্রোটিন সিনথেসিস করে। গোলগি অ্যাপারেটাস, প্লাস্টিড এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্মুথ রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এসিআর। যে ক্ষেত্রে সেল অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল স্টেটেড বাই কে? এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন যে ভার্চেউ। কত সালে বলেছিলেন? সম্ভবত 1840 এরকম একটা কিছু হবে, ওই টাইমটাতে তিনি বলেছিলেন ভার্চেউ। সেল এক্সিস্টিং, অ্যাকচুয়ালি এটা একটা ল্যাটিন শব্দ আছে, অমলিস সেলুলি সেলুলা। অমনিস সেলুলি সেলুলা, অমনিস সেলুলি সেলুলা। তারপরের কোশ্চেন চলে আসছে কি যে সেল থিওরি ওয়াজ গিভেন বাই। সেল থিওরি দিয়েছিলেন কে? স্লেডেন এবং সোয়ান। সালটা ডিটেলস কালকে দিয়ে দিয়েছিলাম, সম্ভবত 1830-30-এর দিকে হবে, হয়তো 30 বা 31-এর দিকে হবে, 31 সম্ভবত। দ্য অনলি সেল অর্গানালি ক্যান বি সিন ইন দ্য প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল দেখতে পাওয়া যায় কোনটা? মাইটোকন্ড্রিয়া। 24-এরটা বলা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড এবং লাইসোজোম। অনলি দেখতে পাওয়া যায় কোনটা? রাইবোজোম দেখতে পাওয়া যায়, আর বাদ বাকিগুলো দেখা যায় না। প্রোক্যারিওটিক কোষে শুধুমাত্র দেখতে পাওয়া যায় রাইবোজোম। অর্গানেলি উইদাউট এ সেল মেমব্রেন। কোন অর্গানেলির ক্ষেত্রে কোনো সেল মেমব্রেন থাকে না? বলা হয় যে রাইবোজোম। রাইবোজোমে তো থাকেই। 25-এরটা
বলা হচ্ছে রাইবোজোমে তো সেল মেমব্রেন থাকে, তাই না, বলেছে থাকে না উইদাউট সেল। রাইবোজোমে এবং গোলগি অ্যাপারেটাস থাকে, নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। রাইবোজোমে কোনো সেল মেমব্রেন থাকে না, কোনো কোষ পর্দা থাকে না। রাইবোজোম বটিক আকার হয়ে থাকে, গোল গোল। তারপরে কোশ্চেন চলে আসছে যে 26-এরটা বলা হচ্ছে কি যে 1 মাইক্রোমিটারের মান কত। এখান থেকে কয়েকটা ভ্যালু জেনে রাখা দরকার। 1 মাইক্রোমিটার তো মিলি মানে 10⁻³ হয়, মিলি মানে 10⁻³ হয়, মাইক্রো মানে 10⁻⁶ হয়। এটা সব মিটারে হয়, ঠিক আছে, সব মিটারে। তারপরে ন্যানো, ন্যানো মানে 10⁻⁹ হয় মিটার। আর অ্যাংস্ট্রম 10⁻⁻10 হয়ে থাকে। যাই হোক, এই কটা চার্ট মনে রাখা দরকার। যাই হোক, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 10⁻⁶। তারপরে চলে আসছে লাইসোজোম অ্যারাইজেস ফ্রম। লাইসোজোম কোথা থেকে তৈরি হয়ে থাকে? লাইসোজোম তৈরি হয় কোথা থেকে? লাইসোজোম তৈরি হয় গোলগি অ্যারাইজেস ফ্রম দ্য গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাস থেকে তৈরি হয়ে থাকে লাইসোজোম। একদম ওয়ান লাইনার কোশ্চেন এগুলো। এগুলো কালকে যখন পড়েছিলাম তখন খুবই সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম। লিভিং সেলস ওয়ার ডিসকভার্ড বাই। লিভিং সেল আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন। লিভিং সেল আবিষ্কার করেছিলেন কি? তিনি হলেন লিভেন হক। কালকে যখন ফার্স্টে আমরা পড়াই তখনই বলেছিলাম লিভেন হক আবিষ্কার করেছিলেন লিভিং সেল। সিলেক্ট দ্য অড ওয়ান আউট। কোনটা বলা হচ্ছে যে কোনটা অড ওয়ান আউট? দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াটার অ্যাক্রস দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ এফেক্টেড দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স ডিসলভ অন ইট। বলা হচ্ছে যে মুভমেন্ট অড ওয়ান আউট, দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াটার অ্যাক্রস দ্য সেমি পারমিয়েবল, অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে এফেক্ট যে পরিমাণে জল আদান প্রদান হয়, মুভমেন্ট হয়, দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিসলভিং, কিছু পরিমাণ অ্যামাউন্ট আমাদের ডিসলভ থাকে। ঠিকই আছে, বলা যেতে পারে। মেমব্রেন আর মেড অফ দ্য অর্গানিক মলিকুল লাইক প্রোটিন অ্যান্ড লিপিড। যে কোনো মেমব্রেনের মধ্যে অর্গানিক মলিকুল মানে প্রোটিন লিপিড দিয়েও তৈরি হতে পারে। আর তারপরে বলা হচ্ছে যে মলিকুল সলিউবল ইন অর্গানিক সলভেন্ট ক্যান ইজিলি প্যাস থ্রু দ্য মেমব্রেন। যেগুলো অর্গানিক সলভেন্ট জলের মধ্যে দ্রবীভূত হয় সেগুলো ইজিলি প্যাস মানে যাতায়াত করতে পারে মেমব্রেনের মধ্য দিয়ে। ঠিকই আছে। প্লাজমা মেমব্রেন কন্টেন কাইটিন সুগার ইন দ্য প্ল্যান্ট। না, প্লাজমা মেমব্রেন কাইটিন দিয়ে তৈরি হয় না। বাদবাকিগুলোর মধ্যে যদি বলা হয় অ্যান্সার, তো মুভমেন্ট অফ দ্য ওয়াটার, হ্যাঁ, তাহলে এটা কিন্তু অড ওয়ান আউট আছে। কারণ প্লাজমা মেমব্রেন কন্টেন্ট, প্লাজমা মেমব্রেন প্ল্যান্টের ক্ষেত্রে কাইটিন দিয়ে না হলেও সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে প্লাজমা মেমব্রেন সাধারণত। যাই হোক, তারপরে চলে আসছি আমরা বিভিন্ন কোশ্চেন, শর্ট অ্যান্সার, এগুলো জানার দরকার নেই। এই তো ঠিক আছে, সুইসাইডাল ব্যাগ অফ দ্য লাইসোজোম কেন বলা হয়, এগুলো তো আর আমাদের ডেসক্রিপটিভ করতে যাচ্ছি না, আমরা বিভিন্ন শর্ট কোশ্চেন দেখবো। তো শর্ট কোশ্চেন যদি আমরা দেখি, সেখানে আমাদের চলে আসছে শর্ট কোশ্চেন, এগুলো সবই ব্রড। এখানে এইটা দেখা যেতে পারে। তো 40-এরটা বলা হচ্ছে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ফলোইং দ্য ম্যাচ করতে বলেছে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাওয়া যায় কোথায়? অপশানসগুলোর মধ্যে হচ্ছে কি অ্যামিবা, নিউক্লিয়াস, ব্যাকটেরিয়া, ডিটক্সিফিকেশন। এসিআর কিন্তু করে থাকে ডিটক্সিফিকেশন, একটু আগে আমরা কোশ্চেন করলাম, তাহলে এটা হবে এ। তারপরে বলছে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? অ্যামিবা, নিউক্লিয়াস, ব্যাকটেরিয়া, ডিটক্সিফিকেশন হবে না, তাহলে লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। অপশন দুটো হয়ে গেল। নিউক্লিয়েট দেখতে পাওয়া যায় কোথায়? নিউক্লিয়াসে। না, নিউক্লিয়ার দেখতে পাওয়া যায় কোথায়? সাধারণত ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, সাধারণত বলা হয় ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়। ফুড ভ্যাকুয়ালস দেখতে পাওয়া যায় কোথায়? ফুড ভ্যাকুয়ালস দেখতে পাওয়া যায় সাধারণত কোথায়? অ্যামিবা। ফুড ভ্যাকুয়ালস অ্যামিবা, এটা হবে একেরটা ডি। আর বলা হচ্ছে ক্রোমাটিন ম্যাটেরিয়াল অ্যান্ড নিউক্লিয়াস থাকে কোথায়? এটা তো ঠিক নিউক্লিয়াসে থাকে। ব্যাস, হয়ে গেল আমাদের অ্যান্সার। কি সুন্দর আমরা জিনিসটা ম্যাচ করে দিলাম। যাই হোক, তারপরে ব্যাখ্যা কোশ্চেন করার দরকার নেই। তারপরে হ্যাঁ, এটা আমরা দেখতে পারি শর্ট কোশ্চেন অনলাইনার হিসেবে। ট্রান্সপোর্টিং চ্যানেল অফ দ্য সেলের ট্রান্সপোর্টিং চ্যানেলকে কি বলা হয়? ট্রান্সপোর্টিং চ্যানেলের নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্টে সাহায্য করে, থাকে। কারণ ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওই যখন ওটা পড়েছিলাম তখন ওটা পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে হিসেবে আমরা পড়েছিলাম। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল মাইটোকন্ড্রিয়া। অ্যান্সার মাইটোকন্ড্রিয়া। যাই হোক, মাইটোকন্ড্রিয়া। প্যাকেজিং অ্যান্ড ডিসপ্যাকেজিং অফ দ্য ইউনিট অফ দ্য সেল, কালকেরই বলেছিলাম গোলগি বডিস। আজকেরও আমরা বিভিন্ন ওই আগের যখন উপরের দিকে কোশ্চেনগুলো সলভ করার সময় তখন আমরা দেখছিলাম। তারপর ডাইজেস্টিভ ব্যাগ অফ দ্য সেল বলা হয় কাকে? ডাইজেস্টিভ ব্যাগ অফ দ্য সেল বলা হয় কাকে? ডাইজেস্টিভ ব্যাগ অফ দ্য সেল বলা হয় লাইসোজোমকে। ওই যে
এটা তো লাইসোজোম। স্টোরেজ স্যাক অফ দ্য সেল কাকে বলা হয়? স্টোরেজ স্যাক অফ দ্য সেল বলা হয় ভ্যাকুওলসকে, যেটা কালকে আমরা দেখলাম যে ওই স্টোরেজ করে থাকে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বেশি করে থাকে অ্যাকচুয়ালি স্টোরেজটা। যাই হোক, প্ল্যান্ট ভ্যাকুওল। কিচেন অফ দ্য সেল তো প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টকে বলা হয়, বাট প্লাস্টিড যেহেতু অঙ্গাণুর মধ্যে পড়ছে, অর্গানাইজের মধ্যে, প্লাস্টিডকে বলা হয় কিচেন অফ দ্য সেল। আর কি আছে? আর আছে কন্ট্রোল রুম অফ দ্য সেল। এটা একটা দারুণ ব্যাপার। কন্ট্রোল রুম অফ দ্য সেল বলা হয় কাকে? নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি ও ব্রেন অফ দ্য সেল না, সেই জন্য একে বলা হয় নিউক্লিয়াস। হাউ ব্যাকটেরিয়াল সেল ডিফারেন্ট ফ্রম অ্যান অনিয়ন পিল সেল, এগুলো জানার দরকার নেই, কারণ এগুলো অনেক ব্রড কোশ্চেন হয়ে যাচ্ছে। হুইচ কাইন্ড অফ প্লাস্টিক মোর কমন ইন দ্য প্ল্যান্টসের ক্ষেত্রে কোন ধরনের প্লাস্টিক দেখতে পাওয়া যায়? প্ল্যান্টে কোন ধরনের প্লাস্টিক দেখতে পাওয়া যায়? লিউকোপ্লাস্টিক দেখতে পাওয়া যায় প্ল্যান্টে, মানে ঠিক রুটস অফ দ্য প্ল্যান্টে দেখতে পাওয়া যায়। লিভসে কী দেখতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। আর কি হচ্ছে? ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটসে দেখতে পাওয়া যায় কি? ক্রোমোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, যেহেতু রঞ্জক থাকে। তাহলে এটা হবে লিউকোপ্লাস্ট বলা হয়। লিউকোপ্লাস্ট দেখতে পাওয়া যায় কোথায়? এটা হবে লিউকোপ্লাস্ট। এটা হচ্ছে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ব্যাস, মোটামুটি আমাদের কোশ্চেন্স আর তেমন সলভ করার কিছু নেই, সব বড় কোশ্চেন, এগুলো করার দরকার নেই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাশনও করেছি এবং কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন সলভ করেছি। তো দেখা হবে এটা পরের ভিডিওটা যেখানে আমরা সেলের পিওআইকিউসগুলো নিয়ে ডিসকাশন করব, যেখানে অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেল ঠিক দুটো সেলকে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব, এবং অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। টোটালি আমরা যে টার্গেট নিয়ে চলছি তার মধ্যে মোটামুটি আমরা টার্গেটের ফার্স্ট টার্গেটের দিকে, কমপ্লিটের দিকে এগিয়ে চলেছি, যেখানে আমাদের সেলের যেটা টপিক পড়ানো হয়ে গিয়েছে তার বিভিন্ন এক্সাম্পলার থেকে বিভিন্ন কোশ্চেনও কমপ্লিট হয়ে গেল পুরো থরলি এবং ডিপ লেভেলে গিয়ে। তো এর পরের সেকশানে আরও আমরা ডিপে যাব, যাতে এই কোশ্চেনগুলো আবার রিভিশন করা যায়, এবং এইগুলো পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল থাকবে, তোমরা পারলে সেখান থেকেও কালেক্ট করতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। থ্যাংক ইউ।